আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। পিটিএইচ অনলাইন কেয়ারের পক্ষ থেকে আজকে আমরা আরও একটি নতুন এবং চমকপ্রদ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা এমন একটি টপিক্স নিয়ে আলোচনা করব যে টপিক্সটা আমাদের সবার কাছেই কমন, বলা যেতে পারে ক্লাস 6 থেকে শুরু করে একদম ভার্সিটি লেভেল পর্যন্ত তোমরা যারা যারা আছো সবার জন্য কমন একটা টপিক। কিন্তু আমি এতটুকু আশ্বাস দিচ্ছি, তোমরা তোমাদের কমন টপিক নিয়েও যদি মনে করো আজকে কমন টপিক, কিন্তু আজকের ক্লাসটি একটি অসাধারণ ক্লাস হতে চলেছে ইনশাআল্লাহ। কারণ আমরা আজকে এখানের মধ্যে থেকে আসলেই পুরো জিনিসটাকে অর্থাৎ যেই সাবজেক্টটি আলোচনা করব পুরো টপিকসটাকে আমরা এত সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি যেখানের মধ্যে থেকে আমাদের একদম খুঁটিনাটি সব কিছুই নিয়ে আসতে পেরেছি আশা করি। এখন এই ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য তোমাকে যে কাজটি করতে হবে, খাতা নিয়ে বসো এবং খাতা কলম নিয়ে আমার এই ক্লাসটি যখন তুমি করবে তখন কিছু কিছু জিনিস যেটা তোমার নতুন জানা সেই জিনিসগুলোকে নোট করে ফেলো। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাচ্ছি। আমাদের অনলাইন ক্লাসের মধ্যে থেকে সবসময় আমরা চেষ্টা করি যেন তোমাদের জন্য কিছু আসলে নতুন কিছু নিয়ে আসা যায়। আমাদের এই ক্লাসগুলো অর্থাৎ পিটিএস থেকে যেই ক্লাসগুলো মেক করতেছি আমরা, এই ক্লাসগুলো আসলে আমি কমপক্ষে এতটুকু যে প্রত্যেকটা টিচার খুব যত্ন সহকারে তোমাদের ক্লাস নিচ্ছেন এবং তারা সবাই তোমাদের জন্য একটি ভালো একটা প্ল্যাটফর্ম না তৈরি করে ছাড়বো ইনশাল্লাহ, যেন তোমার কাছে পড়াটাকে আমরা পরিপূর্ণভাবে মজাদার করে তুলতে পারি। তো চলো আমরা আজকে আমাদের যে টপিক্স নিয়ে আলোচনা করবো সেই টপিক্সের নাম হলো, আমরা আজকে সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। অ্যাকচুয়ালি সেন্টেন্স মনে হচ্ছে না আরে সেন্টেন্স এগুলো তো আমি পারি, ঠিক না? সেন্টেন্স পারো, ঠিক আছে, কিন্তু সেন্টেন্স পারার পরেও তোমার কাছে কিন্তু আজকে কিছু না কিছু নতুন জিনিস তুমি অবশ্যই শিখবে ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের সেন্টেন্সের মধ্যে থেকে কি কি টেবিল কন্টেন্ট আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো আমাদের আজকে টেবিল কন্টেন্টের মধ্যে যে যে জিনিসগুলো আমরা রেখেছি সেটা হলো কি, অর্থাৎ আজকে ক্লাসে আমরা যেগুলো শেষ করব সেইটা হলো যে আমরা আমাদের ক্লাসের মধ্যে থেকে সেন্টেন্সের ডেফিনেশন, যেটা আমরা সবাই মোটামুটিভাবে জানি, সেটা নিয়ে একটুখানি আলোচনা করব। এরপর পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে কিছু পার্টস রয়েছে, ঠিক আছে, এই পার্টসগুলো কী কী সেটা নিয়ে একটু আলোচনা হবে। এরপরে সেন্টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করা হবে, কারণ কি সেন্টেন্সকে আমরা অনেকভাবেই ভাগ করতে পারি, ঠিক আছে। সেটার মধ্যে থেকে একটা হতে পারে মিনিং বেসড, সেটা হতে পারে স্ট্রাকচার বেসড, এবং এইটাকে আমি আলাদা কন্টেন্ট নাম্বারে রেখেছি কারণ এইটাকে আমরা ডিটেলস আজকে একটু শিখবো ইনশাআল্লাহ। অ্যান্ড এরপরে আমরা ক্লজ অ্যান্ড ফ্রেজ, লাস্ট ক্লাসে আমরা ক্লজ আলোচনা করেছিলাম না, আজকে আমরা ক্লজ অ্যান্ড ফ্রেজ সম্পর্কে হালকা একটু ধারণা আলোচনা করব। এরপরে আমরা পুরা ক্লাসের একটা সামারি আলোচনা করবো, এন্ড দেন তোমাদের জন্য থাকতেছে আবারও কুইজ, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো কি, দেখো সামারির কথা শুনে অনেকে মনে করতে পারে যে সামারি আমি তো শেষে পেয়ে যাব, এই জন্য আর কি করার, ঠিক আছে না। কিন্তু সামারি তুমি কিন্তু বুঝবা না যদি তুমি পুরো ক্লাসটা ঠিকঠাক মতো না করো। সামারি বুঝাবো এই জন্য যেন পুরো ক্লাস করার পরে যা যা শিখলাম তার একটা কমপ্লিট রোড ম্যাপ তোমার সামনে আমি যেন দিতে পারি, এই জন্য সামারি, ঠিক আছে। আমরা দেখি আমাদের প্রথম যেই স্লাইডটা আছে সেটার মধ্যে থেকে কি কি আছে। চলো, প্রথম যেটা আমি রেখেছিলাম সেটা হলো কি সেন্টেন্স ডেফিনেশন, যেটা আমরা সবাই জানি, আর আমি ডেফিনেশনের মধ্যে খুব বেশি চেঞ্জ করি নাই, যা আছে ঠিক একই রকম ভাবেই আছে। দেখো আমরা এখানের মধ্যে থেকে যেই জিনিসগুলো জানবো সেটা হলো কি আ সেন্টেন্স, এখানের মধ্যে থেকে আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স। দ্যাট মিনস সেন্টেন্স হলো কিছু শব্দের একটা সমষ্টি যা তোমাকে আসলে কোনো একটা ভাব প্রকাশ, অর্থাৎ কি পরিপূর্ণ ভাব প্রকাশ করে, ইটস কল অ্যাকচুয়ালি সেন্টেন্স। একটা সেন্টেন্স শুরু হওয়ার পরে ফুল স্টপ, অথবা বলা যেতে পারে কোয়েশ্চেন মার্ক, অথবা বলা যেতে পারে একটা আমরা এক্সক্লামেশন সাইন, ঠিক আছে। আমরা এগুলোর ভিতরে যে জিনিসগুলো দেখতে পাই, কমার ভিতরে থাকলে সেটা অ্যাকচুয়ালি পরিপূর্ণ সেন্টেন্স অনেক সময় আমরা ধরতে পারি না, বা অনেক সময় ধরাও যায়, ওইটা আবার ক্লজের দিকে চলে যাচ্ছে। যাই হোক, সেন্টেন্স মানে কি, সেন্টেন্স is a group of words that makes a complete sense. That means কি সেন্টেন্স হলো কিছু শব্দের এমন একটি গুচ্ছ যা পূর্ণ অর্থ প্রকাশ করে। যেমন ধরো আমরা এখানে আমাদের দুইটা সেন্টেন্স লিখেছি, খুবই ইজি সেন্টেন্সগুলো, যে হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল। এখানের মধ্যে থেকে দেখো সে ফুটবল খেলতেছে, এখন বর্তমানে সে কি করতেছে, ফুটবল খেলতেছে। আমার একটা সেন্স ক্লিয়ার হচ্ছে না? দেখো কয়েকটি শব্দ, কিছু ওয়ার্ডস এর অ্যাকচুয়ালি একটা গ্রুপ, ঠিক না, ইটস কল্ড অ্যাকচুয়ালি সেন্টেন্স। এন্ড দেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ কি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই জায়গার মধ্যে থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের একটা সেন্টেন্স পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, ইটস কল্ড অ্যাকচুয়ালি সেন্টেন্স। দেখো আমরা আমাদের ক্লাসগুলোকে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছি এবং খুব তাড়াতাড়ি আজকে ক্লাস শেষ করব,
কিন্তু আমাদের পরবর্তী কন্টেন্টের মধ্যে থেকে আমরা যখন যাবো একটু ডিফারেন্ট কিছু পাবো। একটু খেয়াল করো, আমরা আমাদের এই জায়গার মধ্যে থেকে যেটা দেখবো পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ কি একটা সেন্টেন্সের মধ্যে কিছু পার্টস থাকে, অর্থাৎ কি একটা সেন্টেন্স আমি যখন নাকি মেক করব তখন অবশ্যই সেই সেন্টেন্সটার মধ্যে যে পার্ট আমরা পাই সেগুলো কি কি দেখো। বেসিক্যালি দেয়ার আর 2 পার্টস অফ আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে আমরা দুইটা পার্ট পাই, ঠিক আছে, দুইটা অংশ থাকে অ্যাকচুয়ালি। একটাকে বলতেছি আমরা সাবজেক্ট এবং আরেকটাকে বলতেছি আমরা কি প্রেডিকেট। কি বলা হচ্ছে, একটা সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। দেখো সাবজেক্ট বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝতেছি, a subject of a sentence is a person or thing about which something is said or written. That means কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যখন কিছু বলা হয় বা লেখা হয় ওই ব্যক্তি বা বস্তুটাই হলো একটা সেন্টেন্সের সাবজেক্ট। অর্থাৎ যখন আমরা কোনো একটা কিছু প্রকাশ করতে চাই কোনো একটা বিষয় অবশ্যই থাকে যার সম্পর্কে প্রকাশ করতেছি। যেমন ধরো আমি যদি বলি একটা কথা যে আমি আজকে পিটিএইচে এসেছি, এখানের মধ্যে থেকে কে এসেছে, আমি এসেছি। দ্যাট মিনস কি আমি নিজের সম্পর্কে কিছু কথা বলতেছি। এই জায়গার মধ্যে থেকে আমি, এটা হলো কি আমাদের সাবজেক্ট, ঠিক আছে। এই জায়গার মধ্যে থেকে সাবজেক্ট এবং বাক্যের সাবজেক্ট ছাড়া বাকি সব অংশ সাবজেক্টের জন্য একটা অর্থ প্রকাশ করতেছে, অর্থাৎ কিছু তথ্য দিচ্ছে। এই টোটাল অংশটাকে বলা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। সো সেন্টেন্সের মধ্যে থেকে পার্টসের ক্ষেত্রে আমরা কি দেখতেছি, একটা হলো সাবজেক্ট আর হলো প্রেডিকেট। দেখো যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হয় বা লেখা হয় তাকে সাবজেক্ট বলে বা কর্তা বলে। আর প্রেডিকেটকে কি বলা হচ্ছে, দ্য প্রেডিকেট দ্যাট সেইজ হোয়াট দ্য সাবজেক্ট ডাজ, অর্থাৎ কি সাবজেক্ট কি করছে, সাবজেক্টের অ্যাক্টিভিটি এই সম্পর্কে যা প্রকাশ করতেছে ওইটাকেই বলা হচ্ছে কি আমাদের প্রেডিকেট। অর্থাৎ কি যা সাবজেক্ট বা কর্তা সম্পর্কে বলে বা করে বা লিখে তাকেই প্রেডিকেট বলা হয়। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম কি একটা সেন্টেন্সের মধ্যে থেকে সাবজেক্ট থাকে এবং প্রেডিকেট থাকে। এখন আমি তোমাদেরকে বলতে চাই প্রেডিকেটের মধ্যে আমরা কিছু এলিমেন্টস পাই, ঠিক আছে, কিছু এলিমেন্টস আমরা প্রেডিকেটের মধ্যেও পাই। আমাদের সেকেন্ড যে পেজ আমরা সেখানের মধ্যে থেকে এই সম্পর্কে কিছুটা দেখব। দেখো আমাদের যদি আমরা এখানের মধ্যে একটু বলি যে এই জায়গার মধ্যে থেকে আমাদের পার্টস অফ সেন্টেন্সের মধ্যে থেকে প্রেডিকেটের মধ্যে থেকে আমরা কি কি পাচ্ছি একটু দেখো, ঠিক আছে। আমরা যে জিনিসটা পাই একটি সেন্টেন্সের মধ্যে থেকে প্রধান 5টা অংশ থাকে। এটার মধ্যে থেকে একটা হলো সাবজেক্ট, যেটা আমরা জানি, কিন্তু এই যে 2 নং থেকে শুরু করে 5 নং পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখবো সেইটাই অ্যাকচুয়ালি কি একটা সেট, এটা হলো কি এটাকে প্রেডিকেট বলা হচ্ছে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট মানে হলো কর্তা, যে কাজটি করে বা যার সম্পর্কে বলা হচ্ছে তাকে অ্যাকচুয়ালি সাবজেক্ট বলা হচ্ছে, ঠিক না। সেকেন্ডলি আমরা ভার্ব সম্পর্কে যদি বলি তাহলে ক্রিয়া বা কাজ বোঝায়, ক্রিয়া বা কাজ বোঝাচ্ছে। দ্যাট মিনস কি এটাকে ভার্ব বলে। অবজেক্ট এটা সম্পর্কে আমরা সবাই জানি যে বিষয় যার ওপর কাজটি ঘটে। যেমন ধরো আমি যদি বলি যে আমি একটি জব শুরু করেছি, দ্যাট মিনস কি আমি, এটা হলো সাবজেক্ট, আমার কাজটা কি শুরু করেছি, কি শুরু করেছি একটি জব। দ্যাট মিনস কি যার সম্পর্কে অর্থাৎ যে বিষয় সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছি ওইটাই অ্যাকচুয়ালি কি এখানের মধ্যে থেকে অবজেক্ট হিসেবে কাজ করতেছে। দেখো এখানের মধ্যে থেকে যদি আমরা কমপ্লিমেন্টের কথা যদি বলি, কমপ্লিমেন্ট দ্যাট মিনস কি পরিপূরক। এখানে জায়গার মধ্যে থেকে আমরা একটা একটু ডিফারেন্ট একটা জিনিস আছে, আমি তোমাদেরকে পরবর্তীতে শেয়ার করবো। কমপ্লিমেন্টের মধ্যে 2টা জিনিস আছে, COMPLE যেটা, এইটার দ্বারা একটা জিনিস বোঝায়, আর একটা COMPLIMENT, ঠিক আছে। 2টা কমপ্লিমেন্টের মধ্যে থেকে আমরা কিছুটা পার্থক্য ইনশাল্লাহ দেখব। দেখো আমাদের এখানের মধ্যে থেকে সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, এটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলি, কমপ্লিমেন্ট বলে থাকি, ঠিক আছে। এবং এটার মধ্যে থেকে আমরা অ্যাডজাঙ্ক্ট বলতে অ্যাকচুয়ালি কি বুঝি, এই শব্দটা একটু নতুন লাগতেছে না। দেখো ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত অতিরিক্ত অংশ। দ্যাট মিনস কোনো কোনো সময় আমরা একটা সেন্টেন্সের মধ্যে সময় পেয়ে যাই, স্থান পেয়ে যাই বা কারণ ইত্যাদি কোনো কিছু যদি বুঝাই সেটাকে আমরা অ্যাডজাঙ্ক্ট বলতে থাকি। কি বলি, অ্যাডজাঙ্ক্ট বলি। দেখো আমরা এই সবগুলোকে নিয়ে নিচে কিছু জিনিস একটা সেন্টেন্স মেক করেছি, একটা সেন্টেন্স এখানে মেক হয়েছে যেটার মাধ্যমে আমরা উপরে সবগুলো পার্ট সম্পর্কে হালকা ধারণা নিয়ে নিতে পারবো। এখানে দেখো she gave me a book yesterday, দ্যাট মিনস এখানে বলা হচ্ছে আমাদের সাবজেক্ট কোনটা, she অবশ্যই আমাদের এখানে কি সাবজেক্ট। gave এইটা কি আমাদের অ্যাকচুয়ালি ভার্ব, এই যে আমাদের ভার্বের কথা বলেছিলাম। মি, she gave me, সে আমাকে দিয়েছিল। দ্যাট মিনস কি এই মিটা আমার একটা অবজেক্ট, আর এখানে আমি একটু ইন্ডিকেট করে দিয়েছি যে অবজেক্ট একাধিকও হতে পারে। দ্যাট ইজ কি এটা একটা ইনডিরেক্ট অবজেক্ট। এরপরে আমি যদি বলি যে আ বুক, দ্যাট মিনস কি আমাকে দিয়েছিল। দেখো অবজেক্ট অ্যাকচুয়ালি কাকে বলতেছে, আমরা যদি এটাকে একটু বলি যে এখানে বলা হচ্ছে কি সে দিয়েছিল আমাকে, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা অবজেক্ট, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা অবজেক্ট। দেখো সে দিয়েছিল, কি দিয়েছিল, বই দিয়েছিল, অবজেক্ট।
সে দিয়েছিল, কাকে দিয়েছিল, সেটাও কি আমাদের এখানের মধ্যে থেকে অবজেক্ট। দ্যাট মিনস কি আমাদের এই জায়গার মধ্যে থেকে কি দিয়েছিল এবং কাকে দিয়েছিল। বেসিক্যালি যে আমরা একটু বোঝার চেষ্টা করি, কি এবং কাকে দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করা হয় তাহলেই আমরা অবজেক্ট পেয়ে যেতে পারি। সো এটার পরের যে বিষয়টা, এই যে ইয়েস্টারডে আমরা বলেছিলাম না যে এখান থেকে সময়, স্থান বা কারণ ইত্যাদি বোঝাচ্ছে, এটাকে অ্যাডজাঙ্ক বলা হচ্ছে, অ্যাডজাঙ্ক। এই হলো আমাদের মোটামুটিভাবে একটা সেন্টেন্সের মধ্যে থেকে প্রতিটা পার্টসের বিষয়। আর পার্টস অফ স্পিচ সম্পর্কে তো তোমরা আমাদের আরেকটা ক্লাসে জেনেছই, ঠিক না? পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা ডিটেলস একটা ক্লাস কিন্তু আগেই করেছো তোমরা আব্দুল্লাহ স্যারের সাথে। এখন কথা হলো আমাদের এই টোটালটার মধ্যে থেকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে যা যা পাচ্ছি সেগুলোই দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটাই কিন্তু একটা পার্টস অফ স্পিচ। সাবজেক্টের মধ্যে যা থাকবে সেটা অবভিয়াসলি একটা পার্টস অফ স্পিচ, তারপরে ভার্বের মধ্যে যা থাকবে, তারপরে অবজেক্টের মধ্যে যা থাকবে, কমপ্লিমেন্টের মধ্যে তোমরা যা পাবা এবং অ্যাডজাঙ্কের মধ্যে যা পাবে, এই সবগুলোই কোনো না কোনোভাবে পার্টস অফ স্পিচ। আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হলো কি, আমাদের পরের স্লাইডের মধ্যে থেকে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করেছি তোমাদেরকে জানানোর জন্য ক্লাসিফিকেশন, অর্থাৎ কি আমরা একটা সেন্টেন্সের ভিতরে ভাঙ্গা অংশগুলো জানলাম, কিন্তু এখন সেন্টেন্স অ্যাকচুয়ালি কয় ধরনের হয়, সেন্টেন্স কয় ধরনের হয় তোমরা আশা করি জানো যে বেসিক্যালি আমরা সেন্টেন্সকে দুইটা ভাগে, অর্থাৎ কি দুইটা ভাবে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে অর্থভিত্তিক, অথবা বলা হচ্ছে বেসড অন মিনিং, অথবা বলা যেতে পারে কি অ্যাকর্ডিং টু দ্য মিনিং আমরা সেন্টেন্সকে ভাগ করতে পারি। আবার আরো একটা ভাগ করা যায়, সেটা হলো কি স্ট্রাকচার বেসড, অর্থাৎ কি স্ট্রাকচার বেসড যদি আমরা ভাগ করি সেটাও এক প্রকার হয়ে যায়। অর্থাৎ অর্থভিত্তিক, দ্যাট মিনস অর্থভিত্তিক শ্রেণী বেসড অন মিনিং, আর গঠন ভিত্তিক শ্রেণী অর্থাৎ কি এইটার গাঠনিকভাবে অর্থাৎ স্ট্রাকচারাল দিক থেকে আমরা কি একটু ভিন্ন রকম কয়েকটা জিনিস দেখতে পাবো, সেটা কি বলা হচ্ছে কি বেসড অন স্ট্রাকচার। এখন আমরা এইটাকেই একটু ব্যাখ্যা করে একটু শিখবো। দেখো আমাদের বেসড অফ মিনিং বা মিনিং বেস যেটা আছে সেটার মধ্যে থেকে কি কি আসতেছে, আমরা এখানের মধ্যে থেকে একটু আলাদা করে দিছি। এইটা তোমরা সবারই মোটামুটি ভাবে জানা, তবু একটুখানি জেনে রাখতে পারো তোমরা। সেটা হলো কি আমাদের অর্থভিত্তিক শ্রেণীবিন্যাস এবং এই গঠন, অর্থাৎ কি বেসড অন স্ট্রাকচার, বেসড অন মিনিং। অ্যাসার্টিভ সম্পর্কে আমরা জানি। দেখো আজকে শুধুমাত্র এই যে পরিচিত জিনিসগুলো এইগুলো নিয়ে আলোচনা করব না, অ্যাসার্টিভকে একটু ডিফারেন্টলি আমরা চিনবো, ইন্টারোগেটিভকে ডিফারেন্টলি আমরা চিনবো, তারপরে প্রত্যেকটাকেই আমরা একটু ভিন্নভাবে চেনার চেষ্টা করব। এজন্য ক্লাসের শেষ পর্যন্ত থাকো, আশা করি তোমরা একটা অসাধারণ ক্লাস পাবে ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকো ইনশাআল্লাহ। এখানে দেখো আমরা অ্যাসার্টিভ পাইলাম, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, এটা তোমরা সবাই জানি। কিন্তু অ্যাডভান্স ইংলিশের মধ্যে থেকে, অর্থাৎ কি নতুন যে বইগুলো আছে সেখানের মধ্যে থেকে আমরা অপটেটিভটা অ্যাকচুয়ালি এইটা এখন অনেক বইয়ের মধ্যে উল্লেখ করতেছে না, ঠিক আছে? যাই হোক, তখন আবার সেন্টেন্স 4 প্রকার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা বেসিক্যালি ছোট থেকে যেটা জেনে আসছো তোমরা সেইভাবেই দেখালাম, এবং অতিরিক্ত ইনফরমেশন আমি কিন্তু মুখে বলে দিয়েছি যে অপটেটিভটা এখন আর আলাদা করে ধরা হচ্ছে না, ঠিক আছে? সো অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি এগুলো আমরা দেখলাম, এবং এইখানের মধ্যে দেখতে পাচ্ছি কি সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এই সম্পর্কে আশা করি তোমরা জানা আছে। তো অনেক স্টুডেন্ট মনে করে যে আরে শিখলাম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আবার অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, আলাদা আলাদা কেন, কি পার্থক্য? এই যে পার্থক্য হলো কি, একটা হলো মিনিং বেসড আর একটা হলো কি স্ট্রাকচার বেসড। অর্থাৎ কি এই জায়গার মধ্যে থেকে সেন্টেন্সগুলো এক ধরনের, আর এই জায়গার মধ্যে থেকে সেন্টেন্সের মধ্যে গাঠনিকগত কিছু চেঞ্জেস আছে, ঠিক আছে? সো আমরা এখন এইটাকে নিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো। দেখো আমাদের পরবর্তী পেজের মধ্যে থেকে আমরা কি রেখেছি, আমাদের এইখানের মধ্যে থেকে আমরা যদি একটুখানি বলি তাহলে আমরা এই যে মিনিং বেসড যে ডিসকাশনটা, অর্থাৎ কি অ্যাসার্টিভ, ইন্টারেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, এইটা নিয়ে এখন একটু আলোচনা করব। দেখো আমাদের এখানের মধ্যে থেকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি তাহলে কেমন হয়, আমাদের এইটা সম্পর্কে একটুখানি ধারণা ভালো একদম ক্লিয়ার থাকা উচিত। যদি আমরা এখানের মধ্যে থেকে একটুখানি বলি a sentence is a sentence that makes a statement or declares something, কোন একটা সেন্টেন্স যা সাধারণভাবে কোনো কিছু ব্যক্ত করতেছে, কোন একটা সেন্টেন্স সাধারণভাবে কোনো কিছু ব্যক্ত করতেছে, তখন সেটাকেই আমরা অ্যাকচুয়ালি কি বলি, সেটাকে তখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। এখন সাধারণভাবে ব্যক্ত মানে কি, এখানে তুমি কাউকে কোশ্চেন করতেছো না, সাধারণভাবে বলছো। সাধারণভাবে মানে কি, তুমি এখানে কাউকে রিকোয়েস্ট করতেছো না, কাউকে অর্ডার দিচ্ছ না, কাউকে তুমি সাজেশনস দিচ্ছ না, কাউকে তুমি অ্যাডভাইস দিচ্ছ না, কাউকে তুমি কোনো কিছু থেকে কি বলবো এটাকে যে প্রপোজাল দিচ্ছ না, ওগুলা ভিন্ন। সাধারণভাবে আমরা কোনো একটা কথা বললাম, এই যে আমি এতগুলা কথা তোমাদের সাথে বলতেছি, এটাও কি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই পড়ছে। সো আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতেছি, যেটা সাধারণভাবে বলা হয় সেই বাক্যগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আবার ভাগ আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স সেটা কি, সেটা হলো কি আমাদের অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। দেখো অ্যাফার্মেটিভ মানে কি, অ্যাফার্মেটিভ হলো হ্যাঁ বোধক বাক্য। কি বোধক বাক্য? হ্যাঁ বোধক বাক্য। দ্যাট মিনস কি
আমাদের যত কথাই আমরা বলি না কেন, যেই বাক্যগুলোর মধ্যে থেকে না যুক্ত হয় না সেইটাই হলো কি আমাদের অ্যাকচুয়ালি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা চেঞ্জিং সেন্টেন্স করার সময় দেখি না, কোনো একটা সেন্টেন্স দিয়ে বলতেছে অ্যাসার্টিভ, আবার কোনো একটা সেন্টেন্স দিয়ে বলছেন অ্যাফার্মেটিভ। তো অ্যাসার্টিভ আর অ্যাফার্মেটিভের মধ্যে অনেক স্টুডেন্ট একটু প্যাচ লাগায় ফেলায় যে অ্যাফার্মেটিভ কী করবো, অ্যাসার্টিভ কী করবো। তো মনে রাখো, যেটা অ্যাফার্মেটিভ বলতেছে দ্যাট মিনস সেন্টেন্সটা নেগেটিভে আছে, আর এই নেগেটিভে থাকা সেন্টেন্সটাকে তোমাকে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধ করতে বলতেছে। আর অ্যাসার্টিভের ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো কি, ওই যে 5 প্রকারের দেখলাম না, এই 5 প্রকারের যে কোনো একটা প্রকারের মধ্যে সেন্টেন্সটা আছে রূপের দিক থেকে, ওইটাকে তোমাকে অ্যাসার্টিভ অর্থাৎ সাধারণ বাক্যে রূপান্তর করতে হবে। যেমন ধরো আমি যদি বলি ওপেন দ্য ডোর, হ্যাঁ, অথবা যদি বলে হাউ নাইস দ্য বার্ড ইজ, অবাকের একটা বিষয় বললাম যে পাখিটা কতই না সুন্দর। সো এইটাকে যদি আমি বলি, এটাকে সাধারণভাবে বলো, তাহলে কি হলো, পাখিটা খুব সুন্দর, দ্য বার্ড ইজ ভেরি নাইস, ঠিক না, এরকম বলবো না। সো আমাদের অ্যাসার্টিভ যখন বলবে তখন কি ওই বাকি 4 প্রকারের কোনো একটা সেন্টেন্স দেওয়া আছে, ওই 4 প্রকার থেকে আমাকে সাধারণ বাক্য বানাতে বলবে। আর যখন অ্যাফার্মেটিভ, কারণ এই বাক্যটা নেগেটিভে আছে, ওই নেগেটিভ বাক্যটাকে আমাকে অ্যাসার্টিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ অর্থাৎ কি হ্যাঁ বোধকে বানাতে হবে। সো আমরা এখানে দেখতেছি যে আমাদের কাজ হচ্ছে এরকমটা বোঝাচ্ছে, দ্যাট মিনস কি ইয়েস অর্থাৎ কি হ্যাঁ বোধক বাক্যগুলো, আর কোথাও কাজ হচ্ছে না অর্থাৎ না বোঝাচ্ছে, দ্যাট মিনস কি ওইটা হলো আমাদের নেগেটিভ সেন্টেন্স। আই লাইক টি, আই ডোন্ট লাইক টি, আমি চা পছন্দ করি, আমি চা পছন্দ করি না, বাক্যের মধ্যে না যদি থাকে তাহলে ওইটাই নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। সো নো, নট, নেভার, নাথিং, নান, তারপরে নো অন, এই জাতীয় যেই জিনিসগুলো পাই সেগুলো কি আমাদের নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তোমাদের কাছে আমি একটা কোশ্চেন করতেছি, এটা তোমরা কমেন্ট বক্সের মধ্যে থেকে দিয়ে দিবে। সেটা হলো এই যে আমি বললাম নো, নট, নেভার, নাথিং, নান, নো অন, এগুলার বাহিরে তোমরা আসলে কয়টা নেগেটিভ ওয়ার্ড সম্পর্কে জানো যে বাক্যের মধ্যে থেকে এইগুলা থাকলে বুঝে নেব সেগুলা কি নেগেটিভ? তো তোমরা যারা যারা ভিডিও দেখছো মাশাআল্লাহ, তোমরা কমেন্ট বক্সের মধ্যে থেকে ওই নেগেটিভ ওয়ার্ডসগুলো লিখে ফেলো, দেখি তাড়াতাড়ি করে লিখো, আমি ইনশাআল্লাহ চেক করব। এখন দেখো, আমরা যখন নাকি অ্যাসার্টিভ সেন্টেন্সকে শেষ করব তখন আমাদের পরবর্তী পেজের মধ্যে থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে পেয়ে যাব। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হলো আমাদেরকে সবসময় প্রশ্ন করা বোঝায়, প্রশ্ন। এখন কথা হলো কি, যদি আমরা এটাকে একটুখানি ডেফিনেশনটা দেখি তাহলে ডেফিনেশনটা ওরকমই হবে, আ সেন্টেন্স দ্যাট asks a question, দ্যাট মিনস কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, যদি এরকম কোনো বাক্য আমরা পেয়ে যাই সেটাকেই আমরা কি বলবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে থেকে আমরা দেখতেছি এটাকে 2 ভাগ করা যায়, বলছে 2 ভাগ করা যায়, একটু অন্যরকম, বইগুলোর মধ্যে থেকে এটা খুব আলাদাভাবে বলা থাকে না। তো আমরা এটা 2 ভাগ করছি কিসের ভিত্তিতে? দেখো আমাদের কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলা আমরা হ্যাঁ এবং না দ্বারা উত্তর দিতে পারি না। আচ্ছা, আজকে তোমাদের একটা মজার কথা বলবো। কোনো কোনো প্রশ্ন আছে যেটা হ্যাঁ এবং না দ্বারা উত্তর দেওয়া যায়। তুমি কি সেখানে গিয়েছিলে, ইয়েস অর নো দ্বারা বললে অ্যান্সার কমপ্লিট, আর কিছুই বলা লাগে না। যদি বলি তুমি কোথায় গিয়েছিলে, তখন কিন্তু আমাদেরকে একটু ব্যাখ্যা করা লাগে, আমি সেথায় গিয়েছিলাম, তারপরে আমি এই যদি বলা হয় যে তুমি কেন গিয়েছিলে, এটা একটু ব্যাখ্যা জাতীয় বিষয়। কিন্তু যদি আমি বলি তুমি খেয়েছিলে, তার মানে কি ইয়েস অর নো দ্বারা উত্তর দেওয়া যাচ্ছে। এই কথাটার উপর ভিত্তি করেই আমরা এইখানের মধ্যে থেকে লিখেছি ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন্স অ্যান্ড WH কোয়েশ্চেন। ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন বলতে আসলে কি বোঝাচ্ছি, আমরা যখন কোনো কোয়েশ্চেন অক্সিলারি ভার্ব দ্বারা আস্ক করব তখন সেগুলোই অ্যাকচুয়ালি কি ইয়েস অর নো দ্বারা উত্তর আসবে। এখন অক্সিলারি ভার্বগুলো কি কি আমি বলতেছি, এবং তোমরা কমেন্ট বক্সে আমাকে এই অক্সিলারি ভার্বগুলো লিখে দিও, ঠিক আছে? অক্সিলারি ভার্ব বেসিক্যালি, অক্সিলারি ভার্বকে আমরা কয় ভাগে একটু দেখতে পাই? আমরা অক্সিলারি ভার্বকে 2 প্রকার, অর্থাৎ কি আমরা একটা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্বের মধ্যে থেকে, আচ্ছা 2 প্রকার, এটা বাদ, আলাদা আলাদা করে বলতেছি। একটা হলো বি ভার্ব। বি ভার্ব কয়টা? বি ভার্ব হলো 8টা। কয়টা? বি ভার্ব 8টা। আমি একটু বলি, তুমি একটুখানি মনোযোগ দিয়ে শোনো। বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, বি, বিন, বিং, এগুলোকে বলা হচ্ছে কি বি ভার্ব। আচ্ছা, এরপরে আর কি আছে? যদি আমরা হ্যাভ ভার্বের কথা চিন্তা করি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্বের কথা যদি চিন্তা করি, যে ডু জাতীয় কিছু আছে, হ্যাঁ, ডু, ডাজ, ডিড। এরপরে কি পাই আমরা? মোরাল ভার্ব পাই, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ought to, used to। আমরা এই জায়গার মধ্যে থেকে অনেকগুলো মোরাল ভার্ব পেয়ে যাচ্ছি।
এরপরে তোমাদের জানা আরও থাকতে পারে, আমার এইগুলোর বাহিরে যার যার জানা আছে কমেন্ট বক্সে লিখে দাও, ঠিক আছে? অথবা আমি যে লিস্টটা বললাম এইভাবে একটু মুখস্থ করার চেষ্টা করো, তুমি সব সময় পারবে। দেখো ইন্টারে অনেক সময় কিছু কিছু কলেজের মধ্যে থেকে তুমি প্রথম দিন ক্লাসে গেছো, টিচার তোমাকে জিজ্ঞেস করবে, এই দাঁড়াও বলো তো অক্সিলারি ভার্ব কয়টা? তুমি যদি ঠাস ঠাস বলে ফেলতে পারো মোডাল ভার্ব কয়টা, ঠাস ঠাস বলতে পারো, ওকে। কিন্তু তুমি আমতা আমতা করবা, তোমার স্কুলের বদনাম হবে যে তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করছো, একটা মোডাল ভার্ব পারতেছো না। সো এটাকে মনে রাখবা, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ওট, টু, ইউজ টু, এগুলোকে একটুখানি মুখস্থ রাখার চেষ্টা করো। বি ভার্ব কয়টা? 8টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলো তো আমরা মোটামুটি ভাবে বুঝি। তো যাই হোক, এই যে অক্সিলারি ভার্বগুলো আমি তোমাদেরকে বললাম শুধু শুধু কিন্তু সময় বাড়ানোর জন্য না, এই ভার্বগুলো দ্বারা যখন তুমি কোনো কোয়েশ্চেন করবা তখন এগুলোর অ্যান্সার ইয়েস আর নো দ্বারা হতে পারে। আর ইউ গোয়িং দে, তুমি কি সেখানে গিয়েছিলে, যাচ্ছিলে? আর ইউ গোয়িং দে, তুমি সেখানে যাচ্ছিলে, ইয়েস আর নো দ্বারা উত্তর দেওয়া যাবে, যাবে কিনা বলো? ডু ইউ নো মি, তুমি আমাকে চিনো, এই যে ডু ইউ নো মি, ডুটাও কিন্তু একটা কি অক্সিলারি ভার্ব। দ্যাট মিনস কি এইটার উত্তরও ইয়েস আর নো দ্বারাও আমরা উত্তর দিতে পারি। বাট যদি আমাকে জিজ্ঞাসা করা হয় হোয়াটস ইউর নেম, আপনার নাম কি, যদি এরকমটা বলা হয় তাহলে কিন্তু আমি বলতে মাই নেম ইজ ওমর ফারুক। হ্যাঁ, যদি আমাকে বলা হয় যে ওয়ের আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, চলমান একটা বিষয় এবং কোথায় যাচ্ছি, তখন কিন্তু আমাকে ইয়েস আর নো দ্বারা হ্যাঁ উত্তর পাওয়া যাবে বলো? না, এটাও উত্তর পাওয়া যাবে না। দ্যাট মিনস কি আমাকে একটু ডিটেলসে বলতে হবে, আমি সেথায় যাচ্ছি, আমি নামাজ পড়তে যাচ্ছি, আমি কোচিংয়ে যাচ্ছি, আমি পিটিএইচে আসতেছি, আমি অনলাইন ক্লাসের জন্য দাঁড়িয়ে আছি, ঠিক আছে? এই যে বিষয়গুলো, দ্যাট মিনস আমরা এইখানের মধ্যে থেকে দেখতে পাচ্ছি যদি ডাব্লিউএইচ এর কোশ্চেন করা হয় হাউ আর ইউ, ইয়েস আর নো দ্বারা উত্তর দেওয়া যাবে, বলবা ইয়েস আলহামদুলিল্লাহ ফাইন, অথবা বলবে আর নট ফাইন, আর নট ওয়েল, হ্যাঁ তোমার শরীর ভালো লাগতেছে না, তুমি বলতেই পারো। সো এইখানের মধ্যে থেকে কি ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা যেগুলো উত্তর বিস্তারিত হয় সেগুলোকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে ভাগ করে ফেলেছি, এবং যদি অক্সিলারি ভার্ব দ্বারা কোশ্চেন হয় সেগুলোকেই আমরা কি অ্যাকচুয়ালি ইয়েস আর নো টাইপ কোশ্চেন, অর্থাৎ কি অক্সিলারি ভার্ব বেসড কোশ্চেন রেখেছি, ঠিক আছে? সো এখানে বলা হচ্ছে যেসব প্রশ্ন উত্তর ইয়েস আর নো দ্বারা হয়, যেমন কি ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো, এটা কিন্তু ইয়েস আর নো দ্বারা উত্তর দেওয়া যাবে। কিন্তু যদি আমি এখানে আমাদের বলি হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, তাহলে কিন্তু তুমি কি তোমার এই নাম কিন্তু তোমাকে বলতে হবে, ঠিক আছে? এখন তোমরা তোমাদের নামগুলো একটুখানি আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো যে কে কে আমাদের সাথে যুক্ত আছে, আমি নামগুলো একটু পরে পড়বো, ঠিক আছে? সো এখানে আমাদের থেকে ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে কি কি হতে পারে? হোয়াট, ওয়েন, ওয়ের, হোয়াই, আচ্ছা হোয়াই, হু, হাউ এটসেট্রা, আরো অনেকগুলো হতে পারে, হুম হতে পারে, হুইচ হতে পারে, ঠিক আছে? ওকে, সো আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো আজকে কিন্তু ডিটেলসের অভাব নেই, সো যদি খাতা নিয়ে বসে থাকো তাহলে তুমি অনেক কিছু নোট করতে পারবে, এবং আশা করি আজকের এই ক্লাসটা সেন্টেন্সের উপরে তোমাকে একটা পরিপূর্ণ ধারণা এনে দিবে। দেখো প্রথমে আমরা সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে কয়টা পার্ট পেলাম, এরপরে ওই রকম আরো অনেক সেন্টেন্স হতে পারে, সেগুলো আমরা ক্লাসিফিকেশন পেলাম, ওই ক্লাসিফিকেশনের মধ্যেও আমরা ঢুকে গেছি, ঠিক আছে? সো এখানের মধ্যে থেকে আমাদের এখন ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করবো। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? আমরা বেসিক্যালি জানি কি আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব, হ্যাঁ এই জিনিসগুলা যেই বাক্য অ্যাকচুয়ালি এক্সপ্রেস করতে হয় যে বাক্যের মাধ্যমে, সেই বাক্যগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। যাও সেই কাজটা করে দিয়ে আসো, যদি আমি কাউকে এটা বলি দ্যাট মিনস কি আমি কিন্তু তাকে মেনশন করি নাই, তুমি কাজটা করে দিও, বলছি যাও তো গেটটা খুলে দিয়ে আসো, ওপেন দ্য ডোর, হ্যাঁ ক্লোজ দ্য উইন্ডো, এইভাবে যখন নাকি আমি কাউকে বলতেছি দ্যাট মিনস কি আমি তখন তাকে ইম্পারেটিভ সেন্টেন্সের থ্রুতে বলতেছি, সাবজেক্ট কিন্তু এখানে ইউজ হচ্ছে না। দ্যাট মিনস আমি ইম্পারেটিভ সেন্টেন্স শুধু তাদের জন্য ইউজ করতেছি যারা অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে থেকে আমার সামনে আছে, কারণ কি আমার সামনে যারা আছে তাদের জন্য আমি ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করতে পারি, ঠিক আছে? কারণ আমি কিন্তু ফোনে বলতে পারবো না এই কাজটা করো, তুমি এই কাজটা করো, সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু আমি ইম্পারেটিভ সেন্টেন্স তখন ইউজ করি যখন আমার সামনে কেউ উপস্থিত থাকে। গ্লাসটা দাও, কলমটা দাও, সেখানে যাও, দরজাটা খোলো, হ্যাঁ তারপরে জানালাটা বন্ধ করে, এই জাতীয় কথাগুলো। সো আমরা একটুখানি এখানে মধ্যে একটু ডিটেলসে দেখি যে বিষয়টা অ্যাকচুয়ালি কি। And definitely a sentence that expresses a comment, request, advice or suggestion. অর্থাৎ এর ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে, দ্যাট মিনস কি এটা ভার্ব দ্বারা শুরু হচ্ছে, কি দ্বারা শুরু হচ্ছে? ভার্ব দ্বারা। গো দেয়ার, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, ওকে, হ্যাঁ স্টপ রাইটিং, ঠিক আছে? এই জাতীয় যে স্টপ মানে কি থেমে যাও, এরকম জাতীয় বোঝাচ্ছে। লেট দ্বারা স্টার্ট হচ্ছে, দ্যাট মিনস কি লেটস গো, এইখানে আমরা কি একটা প্রপোজাল বুঝাচ্ছি, এখানে যদিও প্রপোজাল, তার মানে কি প্রপোজাল আমরা এখানে বুঝাচ্ছি। ডোন্ট দ্বারা স্টার্ট হতে পারে, দ্যাট মিনস কি ডোন্ট টক, কথা বলো না, তোমরা কথা বলতে পারো, তোমরা কমেন্ট বক্সে কথা বলো। আচ্ছা, ডু দিয়ে প্রেরণা, দ্যাট মিনস কি ডু হেল্প দ্য পোর, অর্থাৎ কি গরিবদেরকে সাহায্য করো।
বাস্তবতা, গরিবদেরকে সাহায্য করতে হবে। কিন্তু যদি আমি বলি ডু হেল্প দ্য পোর, সে এইখানে আমি তোমাকে একটা অনুপ্রেরণা দিচ্ছি, অর্থাৎ কি ডু হেল্প দ্য পোর, অর্থাৎ কি গরিবদেরকে তুমি সাহায্য করে, একটা অনুপ্রেরণা জাতীয় বোঝানোর ক্ষেত্রেও কি আমরা ডু দ্বারা সেন্টেন্সটা মেক করতে পারতেছি। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম এইটার বেসিক থিঙ্ক হলো আমরা যদি এইটাকে একটু অনুসরণ করি আর এইটাকে, দ্যাট মিনস যদি ভার্ব দ্বারা কোনো একটা সেন্টেন্স স্টার্ট হয় এটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্বারা স্টার্ট হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। দ্যাট মিনস আমি যদি বলি লেটস গো টু দ্য পার্টি, দ্যাট মিনস কি আমরা চলো পার্টিতে যাই, অথবা কি লেট হিম গো দেয়ার, তারা সেখানে যেতে দাও। দ্যাট মিনস কি আমরা যদি লেট পেয়ে যাই কোনো একটা বাক্যের শুরুতে অথবা ভার্ব পেয়ে যাই, সেই জায়গাটাই অ্যাকচুয়ালি হয়ে যাবে কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি চিনবা কেমনে, একটু অ্যাসার্টিভে ব্যাক করতেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স চিনার উপায় হলো প্রথমে সাবজেক্ট থাকবে, পরে ফুল স্টপ। ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনবা কেমনে, প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে অথবা ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে, শেষে একটা কি কোয়েশ্চেন মার্ক। ইম্পারেটিভ সেন্টেন্স চিনবা কেমনে, প্রথমে ভার্ব থাকবে, শেষে ফুল স্টপ, এবং অথবা প্রথমে কি আমাদের এখানে আমাদের কি থাকবে, যদি লেট থাকে এবং শেষে ফুল স্টপ থাকে সেক্ষেত্রেও এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। সো এইটার পরে যেই অংশটা আমরা পাচ্ছি সেটা হলো কি অপারেটিভ সেন্টেন্স, যেটা কথা বললাম আস্তে আস্তে এটা চলন উঠে যাচ্ছে, অনেক বই থেকে উঠে গেছে অলরেডি। সো এখানের মধ্যে থেকে আমরা যে জিনিসটা করবো ডেফিনিশন, আ সেন্টেন্স, a sentence that expresses a wish, prayer or blessing. That means আমরা যদি কারোর জন্য প্রার্থনা সূচক কোনো বাক্য ব্যবহার করি অথবা তার প্রতি কোনো একটা আশা ডিজায়ার এক্সপ্রেস করি, লাইক এস মে আল্লাহ ব্লেস ইউ, ঠিক না, মে ইউ লিভ লং, এই জাতীয় বাক্যগুলোর ক্ষেত্রে কি আমার মন থেকে তোমার প্রতি আমি একটা দোয়া করতেছি, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, এই জাতীয় কথা যদি আমি বলতে চাই তাহলে আমরা কিন্তু মে দ্বারা স্টার্ট করতেছি, ঠিক না বলো? অথবা যদি নিজের ক্ষেত্রে কোনো প্রার্থনা সূচক কথা আমি বলতে চাই তাহলে কি বলবো, আই উইশ আই ওয়ার এ কিং, অর্থাৎ কি আমি আমার নিজের কথা বলতেছি, যদি আমি রাজা হতাম। দেখো এখানে আমাদের বলতেছে কি উইশ দ্বারা স্টার্ট হতে পারে অথবা উড দ্বারা স্টার্ট হতে পারে। কেমন, উড দ্যাট আই ওয়ার এ কিং, দ্যাট মিনস কি এইটা কি আমাদের এখানে অপারেটিভ সেন্টেন্স, এরপর আসবে কি আমাদের এক্সক্লামেটরি। এই জন্য আমরা অপারেটিভকে খুব বেশি দীর্ঘায়িত করতেছি না এবং আমাদের ক্লাসও মোটামুটিভাবে শেষের দিকে চলে যাচ্ছে। এক্সক্লামেটরি সেন্টেন্স জিনিসটা কি, এক্সক্লামেটরি সেন্টেন্স হলো আ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস আ সাডেন ফিলিং অর স্ট্রং ইমোশন। দ্যাট মিনস এই জায়গাটাকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে এতে আবেগ থাকবে, কি থাকবে, আবেগ থাকবে। ইন্টারজেকশন দ্বারা, দেখো এটা স্টার্ট হতে পারে কিভাবে, ইন্টারজেকশন দ্বারা আমরা স্টার্ট করতে পারি যে কোনো ইন্টারজেকশন, লাইক অ্যাজ দেখো ইন্টারজেকশন কতগুলো আছে, আমার বলার বাইরে যেগুলো থাকবে সেগুলো তোমরা বলবা কমেন্ট বক্সে, ঠিক আছে? স্যার আমরা ইন্টারজেকশন কি কি, হুরে, অ্যালাস, তারপর ওহ, এটা হতে পারে। তারপর আমরা আরও কি বলতে পারি, ফাই ফাই। আমি ফাই ফাই সম্পর্কে কিন্তু তোমাদের বলবো না, ঠিক আছে? ফাই ফাই অর্থটা কি আমরা একটুখানি পরেই জানবো। দেখো আমি যদি বলি যে ফাই ফাই হি ইজ আ লয়ার, তার মানে কি, ফাই ফাই মানে হলো ছিছি ছিছি, তুমি 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 একজন মিথ্যাবাদী, অথবা সে একজন মিথ্যাবাদী। দ্যাট মিনস কি এই যে কথাগুলা এগুলার পরে আমরা এই এক্সক্লামেশন সাইনটা ইউজ করি, ঠিক আছে? এটা যেমন ধরো অ্যালাস হি ইজ ডেড, হায় সে মারা গেছে, দ্যাট মিনস কি এটা। অথবা কোনো কোনো সময়ে হোয়াট দ্বারা এবং হাউ দ্বারা সেন্টেন্স আমাদের এক্সক্লামেশন হতে পারে, লাইক আমি অবাক হয়ে কিছু বললাম, হোয়াট আ বিউটিফুল ডে, কতই না সুন্দর একটা দিন, ঠিক না? অথবা বলতে পারি হাউ কাইন্ড ইউ আর, তুমি কতই না দয়ালু, ঠিক না? এই যে দেখো আমরা হোয়াট দ্বারাও স্টার্ট করতেছি, হাউ দ্বারা স্টার্ট করছি। এখন অনেকে কোশ্চেন থাকতে পারে যে স্যার হাউ এবং হোয়াট আর ডাব্লিউএইচ, তো ডাব্লিউএইচ কোশ্চেন হইলে না এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়? হ্যাঁ, ডাব্লিউএইচ বসার পরে যদি আমরা শেষে কোয়েশ্চেন মার্ক পাই সেটা ইন্টারোগেটিভ, কিন্তু ডাব্লিউএইচ এর মধ্যে থেকে যদি হোয়াট এবং হাউ এইটা কোনো একটা সেন্টেন্সে থাকে এবং শেষে আমরা এইটা বুঝতে পারি অর্থাৎ কি এক্সক্লামেশন সাইন, তখন এটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে যাবে। আশা করি তোমরা সবাই একটু বুঝতে পেরেছো। এখন আমরা কিন্তু আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা একটুখানি আলোচনা করব। তোমাদের কোথায় কোথায় ঝামেলা হচ্ছে, কোথায় কোথায় বুঝতে পারছো না আমাকে একটু কমেন্ট বক্সে বলো, আমি একটুখানি দেখতেছি। দেখো আমরা এখন স্ট্রাকচার বেজ, অর্থাৎ কি কিছুক্ষণ আগে আমরা মিনিং বেস করলাম, এখন একটু স্ট্রাকচার বেজ একটু দেখবো। এই জায়গাটার মধ্যে থেকে আমরা এইটার উপর একটা ডিটেইল ক্লাস করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে একটুখানি পরিচয় পর্বটা একটু শেষ করে নিই। আমরা বেসিক্যালি স্ট্রাকচার বেজের মধ্যে থেকে তিনটা জানতেছি, একটা কি সিম্পল সেন্টেন্স, দেন কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড দেন কম্পাউন্ড সেন্টেন্স। এখন সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যদি একটুখানি সিম্পলের কথা চিন্তা করি, লাস্ট ক্লাস যখন আমরা কি ক্লজ সংগ্রহ করেছিলাম তখন আমি হালকা পাতলা তোমাদের আইডিয়া দিয়েছিলাম। দেখো সিম্পল সেন্টেন্স বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, সিম্পল সেন্টেন্স সম্পর্কে যদি আমরা একটুখানি বলতে চাই তাহলে যে জিনিসটা হবে, আ সেন্টেন্স
with only one subject and বলা হচ্ছে only one subject and one finite verb expressing a complete idea is called actually simple sentence. That means আমরা কোন একটা সেন্টেন্সের মধ্যে যখন নাকি কি পাবো, সাবজেক্ট একটা পাবো, বুঝো, সাবজেক্ট একটা এবং একটা ফাইনিট ভার্ব পাবো, নন ফাইনিট না, কিন্তু ফাইনিট আর নন ফাইনিট আমি কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করেছিলাম হয়তোবা যে ফাইনিট আর নন ফাইনিটের মধ্যে থেকে পার্থক্য হলো ফাইনিট হলো যেই ভার্বগুলো ফাইনিট ভার্ব হলো যে ভার্বগুলো সাবজেক্ট এবং টেন্সের কারণে পরিবর্তন হতে পারে সেগুলা, ঠিক না? এটা আমি কি কি বলেছিলাম, যদি কোথাও ভার্ব 1 দেখো, ভার্বের সাথে এস বা ইএস দেখো, ভার্বের 2 অর্থাৎ সেকেন্ড ফর্ম দেখো, পাস্ট ফর্ম দেখো সেটা, তারপর কোনো অক্সিলারি ভার্ব দেখো, ঠিক আছে, এই যে এই জিনিসগুলা আমরা তখন কি বলবো, এগুলাকে ফাইনিট ভার্ব বলবো, ঠিক না? সে এইখানের মধ্যে থেকে আমরা দেখতেছি কি শি সিংস ওয়েল, দেখো এখানের মধ্যে থেকে আমরা একটা সাবজেক্ট পাচ্ছি, একটা ফাইনিট ভার্ব পাচ্ছি এবং পুরাটা আমার মনের ভাবকে প্রকাশ করছে, দ্যাটস কল্ড সেন্টেন্স অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি সিম্পল সেন্টেন্স। অ্যান্ড দেন আই লাইক টি, আমি চা পছন্দ করি, ঠিক আছে, যদি আমি এটা বলি তাহলে কি সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং আমরা পরিপূর্ণ একটা মনের ভাব প্রকাশ করতে পারছি, ইটস কল্ড অ্যাকচুয়ালি সিম্পল সেন্টেন্স। এরপরে যদি আমরা একটুখানি বলার চেষ্টা করি যে সিম্পলের পরে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে একটু বলি, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে কি a sentence that contains a main clause, একটা মেইন ক্লজকে কন্টেইন করবে and one or more subordinate clause। আমরা কিন্তু ক্লজটা আগের ক্লাসে ক্লিয়ার করেছিলাম যেন আজকের ক্লাসটা বুঝতে বেশি সমস্যা না হয়। সো আমরা একটা সেন্টেন্সের মধ্যে দেখবো যে কি আছে, একটা স্বাধীন বাক্যের অংশ, অর্থাৎ বলা যেতে পারে যে একটা উপবাক্য, স্বাধীন একটা উপবাক্য আছে এবং বাক্যের আরেকটা অংশে ওই অংশের উপর নির্ভরশীল আরেকটা অংশ আছে, তখন আমরা ওই পুরা সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। দ্যাট মিনস কোনো বাক্যের মধ্যে যদি মেইন ক্লজ থাকে, অর্থাৎ কি মেইন মানে কি স্বাধীন বাক্যের যেই আমরা অংশটা পাচ্ছি, সেটা হলো কি স্বাধীন বাক্যের যে অংশটা, অর্থাৎ কি সে নিজেই স্বয়ংসম্পূর্ণ কিন্তু একটা বাক্যের অর্ধেকাংশে বসছে, সে একাই ফুল স্টপ দিলে পরে পরিপূর্ণ বাক্য হয়ে যাচ্ছে, কিন্তু ওই বাক্যের মধ্যে থেকে ওইটা বসার পাশাপাশি আরো একটা এমন বাক্য বসছে যা এইটা ছাড়া অসম্পূর্ণ। সেই ক্ষেত্রে আমরা যেটা অসম্পূর্ণ বাক্যের অংশ সেটাকে বলছে সাবঅর্ডিনেট, আর যেটা পরিপূর্ণ বাক্যের অংশ হতে পারে সেটাকে বলা হচ্ছে কি মেইন ক্লজ। যখন কোনো একটা বাক্যের মধ্যে দুইটা একসাথে থাকে তখন ওই পুরা বাক্যটা, অর্থাৎ কি এইখান থেকে শুরু করে এই পুরাটা, এই পুরা বাক্যের অংশটাই হলো কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স বলা যাবে। কি বলা যাবে? কমপ্লেক্স সেন্টেন্স। এইটুকু হলো আমাদের একটা বিষয়। এরপরে যদি আমরা একটুখানি বলি যে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলা হচ্ছে, কম্পাউন্ড সেন্টেন্স, দ্যাট মিনস কম্পাউন্ড সেন্টেন্সের যে বিষয়টা সেটা হলো কি আমাদের বলা হচ্ছে a sentence that has two or more independent clause joined by coordinating conjunctions, that means and, but, or, so, for, nor, yet। এই কনজাংশন গুলোকে বলা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এখানে মোট 7টা, অর্থাৎ এই কোঅর্ডিনেট কনজাংশন গুলো দিয়ে যখন কোনো দুইটা বাক্যের ছোট ছোট অংশ একটা বাক্যে একত্রিত হয় তখন ওই পুরো বাক্যটাকে বলা হচ্ছে কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। দ্যাট মিনস কি এখানে দেখো হি কেম অ্যান্ড আই ওয়েন্ট, সে এসেছিল এবং আমি গিয়েছিলাম। দ্যাট মিনস কি সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা কিন্তু কি আমাদের ফাইনাইট ভার্ব। দ্যাট মিনস কি হি কেম ফুল স্টপ দিয়ে দিলাম, সে এসেছিল, বাক্য কমপ্লিট। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, বাক্য কমপ্লিট। দ্যাট মিনস এই জায়গার মধ্যে থেকে আমাদের যদি আমরা এখানের মধ্যে থেকে বলি যে এইটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুইটা কি পরিপূর্ণ বাক্যের অংশ যুক্ত হচ্ছে, দ্যাট মিনস ইটস কল্ড অ্যাকচুয়ালি কম্পাউন্ড সেন্টেন্স। আবার পরেরটা দেখো, আই ওয়াজ ওয়েটেড, আমি অপেক্ষা করতেছিলাম। আই টুক রেস্ট, এই জায়গার মধ্যে থেকে আমরা যদি বাক্যের দুইটা অংশকে এই যে সো দ্বারা মিলিত করে দিচ্ছি না, দেখো সো, এটাকেই বলা হচ্ছে কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এইটাকে শর্টকাটলি কি বলতে পারি, এফতে ফর, ঠিক না, ফর। তারপরে আমাদের যদি এখানের মধ্যে থেকে এ থেকে নিয়ে আসি তাহলে হবে কি এ, তারপরে এখানের মধ্যে থেকে মনে করো নর থেকে নিয়ে আসলাম এন, তারপরে এখানের মধ্যে থেকে এইখান থেকে নিয়ে আসলাম, সো এটা কি হয়ে যাবে বি, তারপরে এইখানে অর থেকে আমি আবার আনলাম কি ওকে, তারপরে এইখানের মধ্যে থেকে আমরা এখানের মধ্যে থেকে নিয়ে আসলাম ওয়াইকে, আর এখানের মধ্যে এস বাকি আছে, এসকে নিয়ে আসলাম আমি এদিকে। দেখো এটাকে শর্টকাটে মনে রাখার সিস্টেমটা হলো কি ফ্যান বয়েস। যদি তুমি ফ্যান বয়েস মনে রাখতে পারো তাহলে কি এফতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে সো, এটাকেও আমরা খুব সহজে মনে রাখতে পারি, ঠিক আছে না? সো ফ্যান বয়েস মনে রাখলে তোমরা কি কোঅর্ডিনেট কনজাংশনটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কোঅর্ডিনেট কনজাংশনটা কি পরিপূর্ণভাবে মনে থাকবে। তো বাক্যের কোনো অংশের মধ্যে যদি আমি কোঅর্ডিনেট কনজাংশন দেখি
এবং বাক্যের দুই পাশে এমন ফাইনাইট ভার্ব সাবজেক্ট সহ দেখতে পাই বা ফাইনাইট ভার্ব দেখতে পাই যে এই দুইটাকে আলাদা করতেছে, তখন আমরা বুঝে নিব কি সেই বাক্যটা অ্যাকচুয়ালি কি কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। স্যার এখানের মধ্যে থেকে আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো এখানের মধ্যে থেকে ক্লজ এন্ড ফ্রেজ, এটা নিয়ে আমরা তোমাদেরকে ছোট্ট একটা আলোচনা করে দিচ্ছি। ক্লজ মানে হলো কি, যেটা বাক্যের জন্য একটা উপবাক্য বলা যেতে পারে। উপবাক্য অর্থাৎ কি, যেখানের মধ্যে থেকে সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে, ঠিক আছে। এটি কখনো পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, আবার কখনো কি পারে না। সো যখন পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সেটা হলো মেইন ক্লজ, যেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না সেটাকে বলা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আর ফ্রেজের অংশটা কি, দেখো ফ্রেজ হলো কি, এখানে আমাদের বলা হচ্ছে একগুচ্ছ বাক্য, দ্যাট মিনস কি সেট অফ ওয়ার্ডস যেখানের মধ্যে থেকে সাবজেক্ট থাকে না এবং সাথে ফাইনাইট ভার্ব থাকবে না, এটাকেই অ্যাকচুয়ালি কি আমাদের ফ্রেজ বলা হচ্ছে। পার্থক্যটা আরো ডিটেইলসে আমরা পরবর্তী ক্লাসে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের জাস্ট এতটুকু জেনে নেই, ক্লজের মধ্যে থেকে ফাইনাইট ভার্ব ছাড়া ক্লজ হতে পারে না। আর একটা ফ্রেজ হতে হলে সাবজেক্টও থাকতে পারবে না, ফাইনাইট ভার্বও থাকতে পারবে না। সো সেই ক্ষেত্রে কি আমরা নন ফাইনাইট ভার্বগুলো ইউজ করতে পারি, অথবা বাক্যের গুচ্ছ কিছু অংশ, এটাকে আমরা ফ্রেজ বলতে পারি, ঠিক আছে। এখন সামারিটা শেষ করে দিচ্ছি। সামারি আজকে কি কি শিখলাম আমরা? আজকে আমাদের ক্লাসের মধ্যে থেকে শেখার বিষয়গুলো কি কি দেখো। প্রথমে আমরা শিখলাম এখানের মধ্যে থেকে সেন্টেন্স, অর্থাৎ কি সাবজেক্ট আর ভার্ব। দেখো এখানে ভার্বের মধ্যে থেকে কি বলছিলাম, শুধু ভার্ব না, এইখান থেকে যদি আমরা একটুখানি ব্র্যাকেটটাকে চিন্তা করি, এই টোটাল ধরো প্রেডিকেট, অর্থাৎ কি সাবজেক্ট প্রেডিকেট। প্রেডিকেটের মধ্যে কি আছে? ভার্ব আছে, অবজেক্ট আছে, কমপ্লিমেন্ট আছে, অ্যাডজাঙ্ক্ট আছে, ঠিক আছে, ঠিক আছে। কমপ্লিমেন্ট বা অ্যাডজাঙ্ক্ট আমি বললাম এখানে। 5 টাইপস অফ মানে মিনিং বেসড যেই সেন্টেন্সটা, এটা আলোচনা করেছি। তারপরে এখানে আমাদের বলতেছে, ও না মিনিং না, তো আমরা তো 5 টাইপস অর্থাৎ কি বাক্যের মধ্যে যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে এখানে কি 4 টাইপস অফ স্ট্রাকচার, 4 টাইপস না, এখানে 3 টাইপস হয়ে যাবে। বাই দ্য ওয়ে এখানে ক্লজ বলতে কি আমরা সাবজেক্ট প্লাস ভার্বকে বুঝালাম। ফ্রেজ বলতে কি গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট আ সাবজেক্ট, অর্থাৎ ভার্ব, সাবজেক্ট ভার্ব। এই হলো আমাদের মোটামুটিভাবে আজকের বিষয়। আশা করি সেন্টেন্স সম্পর্কে আদ্যপন্ত সমস্তটুকুই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আজকের ক্লাসে। তোমাদের জানার বিষয়গুলোকে আমাদের কমেন্টসে জানাও। আমরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সমস্ত জানার আগ্রহগুলোকে পরিপূর্ণ রূপান্তর করে তোমাদের সামনে ইনশাআল্লাহ ডেলিভার করব, ঠিক আছে। আজকে আমাদের এইটার পরে ফাইনালি আমরা যা যা শিখলাম এবং জানলাম এই সম্পর্কে ছোট্ট একটা কুইজ হবে। দেখো এই যে কুইজটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই স্ক্রিনশট যদি তুমি নাও এবং তুমি স্ক্যান করো, তাহলে আশা করি তুমি পরিপূর্ণভাবে একটি কোশ্চেন পেয়ে যাবে খাতার মধ্যে। সেটা এখন আমরা সেই ইয়াতে যাই নাই যে আমরা গুগল ডকের মাধ্যমে অ্যান্সার শিট সংগ্রহ করব। তোমরা এটার মাধ্যমে কোশ্চেন উত্তরগুলো খাতায় লিখে খুব সুন্দর করে লিখবে, ওইটাকে আমাদের কমেন্ট বক্সে জানাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি 1 মিনিট সময় নিচ্ছি শুধুমাত্র তোমাদের কমেন্টসগুলো একটুখানি দেখার জন্য। কে কে কমেন্টস করেছো? মাশাআল্লাহ অনেকেই কমেন্টস করতেছো, ভেরি গুড। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা এখন তো আমার তো সবগুলো কমেন্টস পড়া তো সম্ভব হচ্ছে না, কারণ আমি বললাম না, তোমাদের একটু কষ্ট লাগতে পারে। যাই হোক আমি ইনশাআল্লাহ তোমাদের কমেন্টসের যে ইয়াগুলো আছে, রিপ্লাইগুলো আছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে ক্লাসটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, সেন্টেন্সের ক্লাস ছিল। যাই হোক আমি ইনশাআল্লাহ তোমাদের সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। পিটিএইচ অনলাইন ক্লাস এর পক্ষ থেকে তোমাদের থেকে বিদায় নিচ্ছে ওমর ফারুক স্যার। নেক্সট ক্লাসে সোমবার দিন 7:30-এ আবার আমার সাথে নতুন কোনো টপিকস নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরাও ভালো থাকো, আমার জন্য দোয়া করো যেন আল্লাহ তাআলা আমাকে এবং আমার পরিবারকেও ভালো রাখে। আসসালামু আলাইকুম।